3টে ক্লাস শেষ, এখন ইংরেজি ক্লাস, কিন্তু স্যার নেই, তাই সবাই চেঁচামেচি করছে। এরই মধ্যে প্রিন্সিপাল স্যার সহ এক সুদর্শন যুবক ঢুকল। যুবকটিকে দেখেই চারপাশে চাপা ফিসফিস শুরু হয়েছে গেছে। এইদিকে পিছনে বসে এখনো ঝগড়া করে চলছে তিহান আর সাইফা। রোদ আর তিহা সামলাতেই পারছে না, ক্লাসে যে স্যার এসেছে সে খেয়ালও তাদের নেই। হঠাৎ সবাইকে দাঁড়িয়ে সালাম দিতে দেখে তাড়াহুড়ো করে ওরাও দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার সবাইকে বসতে বলল, তারপর আদ্রেকে সবাইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। উনি মিস্টার ফাইজান নেওয়াজ আদ্র অ্যান্ড তোমাদের ইংলিশ টিচার শিশির নেওয়াজ, ফাইজ স্যারের বড় ভাই। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছ যে ফাইজ স্যার পড়ালেখার কারণে দেশের বাইরে গিয়েছে কয়েক মাসের জন্য, আর উনার দায়িত্বটা উনার বড় ভাইকে দিয়ে গেছে, তাই মিস্টার আদ্র এখানে গেস্ট টিচার হিসেবে জয়েন করেছে। উনি কিন্তু বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে, উনার মতো এখন মানুষ আমাদের এখানে জয়েন করেছে, তার জন্য আমরা অনেক খুশি। উনি আজকে থেকে ক্লাস নিবে তোমাদের। এই কথা শোনা মাত্রই ক্লাসের চারপাশে কেমন শোরগোল শুরু হয়েছে গেছে। মেয়েরা তো আদ্রকে সুন্দর হ্যান্ডসাম সুদর্শন বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে। এদিকে রোদ এসব দেখে বেজায় গরম হয়ে যাচ্ছে। এরা কি জীবনে ছেলে দেখেনি? এর মধ্যে তিহাও ফিসফিস করে বলে উঠল, স্যারটা আসলেই হ্যান্ডসাম সুদর্শন, আমি তো পুরা ফিদা হয়ে গেছি। ফাইজ স্যারের চেয়েও বেশি সুদর্শন অবশ্য, দু ভাই কারো থেকে কেউ কোনো অংশে কম না। তিহার সাথে সাইফাও তাল মিলিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছিস, কোনোটাকে ফেলে দেওয়ার মতো না, আমি তো উনাদের দুই ভাইয়ের উপর ফিদা হয়ে গেছি। ওদের কথা শুনে রোদ আদ্রের দিকে ভালো করে তাকালো, কি আছে এই ছেলের মধ্যে সেও দেখবে। আদ্র এখন প্রিন্সিপালের সাথে কথা বলায় ব্যস্ত। রোদ আদ্রের উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করতে করতে চোখ যায় আদ্রের থুতনিতে থাকা সেই তিলটার দিকে। কিছুক্ষণ আদ্রের তিলটার দিকে চেয়ে মনে মনে বলল, লোকটা আসলেই সুদর্শন, তবে আমার প্রিয় মানুষটার সাথে একটা জিনিসের খুব মিল, সেটা হচ্ছে থুতনির তিলটা। তবে এই তিলটা লোকটার সৌন্দর্য আরো দ্বিগুণ করে দিল না? ফর্সা থুতনিতে বেশ ফুটে উঠেছে তিলটা। উফ! এসব ভাবতে ভাবতে মনে মনে আবার তওবা করল, কি সব ভাবছে সে। ছি! এরই মধ্যে প্রিন্সিপাল স্যার বের হয়ে যায়। আদ্র সবার দৃষ্টি আকর্ষণ করতে গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো এভরিওয়ান, লুক অ্যাট মি। সবাইকে তাকালো আদ্রের দিকে। রোদও লড়ে চড়ে বসল। আমার পরিচয় তো তোমরা জেনেছ, বাকি রইল তোমাদেরটা, সেটা আস্তে আস্তে হয়ে যাবে। এবার পড়ার বিষয়ে যাওয়া যাক। সবাই সায় দিতেই আদ্র লেকচার দিতে শুরু করল। রোদ একটা জিনিস ভালো করে খেয়াল করছে, আসার থেকে আদ্র কোনো মেয়ে স্টুডেন্টের দিকে তেমন তাকাচ্ছে না, চোখ নামিয়ে নামিয়ে কথা বলে বা ছেলের দিকে চেয়ে। তিহার কানে ফিসফিস করে বলল, আচ্ছা তুই কি একটা জিনিস খেয়াল করেছিস তিহু, এই স্যার মেয়েদের দিকে তাকাচ্ছে না? তিহাও রোদের মতো ফিসফিস করে বলল, হ্যাঁ রে, আমিও সেটা খেয়াল করেছি স্যার, মনে হয় মেয়েদের সম্মান করে এজন্য। হতে পারে আবার নাও হতে পারে। রোদের কথায় তিহা চোখ ছোট ছোট করে বলল, নাও হতে পারে মানে? মানে হচ্ছে খুবই সিম্পল, এত হ্যান্ডসাম ছেলের গার্লফ্রেন্ড থাকবে না, এটা হতে পারে? হয়তো এক নারীতে আসক্ত এজন্য। তাও ঠিক। এরই মধ্যে আদ্রের লেকচার দেওয়া শেষ, পিছন থেকে কথার আওয়াজ অনুসরণ করে তাকাতেই থামকে যায়। সাদা কলেজ ড্রেস, তার উপর সাদা এপ্রন, সাথে মাথায় সাদা হিজাব, মাস্কে ভিতর সেই বাদামি চোখগুলা, যা দেখার পর তাকে থমকে যেতে বাধ্য করছে। আর এই দিকে আদ্রে এই চাহনি দেখে রোদ এলোমেলো দৃষ্টি ফেলছে, শ্বাস বন্ধ করে রেখেছে। এই বুঝি আদ্র দিল ধমক? সে ভেবেছে সে যে কথা বলছে এটা আদ্র শুনে নিয়েছে। প্রথম দিন আসতে না আসতে রোদ ধমক খাবে, এটা মান সম্মানের ব্যাপার। ঘন্টার পোড়াতেই আদ্রের ভাবনা ভাঙ্গে। রোদের দিকে এক পলক চেয়ে বের হয়ে গেল আদ্র। বের হতেই রোদ আটকে রাখা শ্বাসটা ছাড়ল। পিছন থেকে তিহান গুতা মেরে ফিসফিস করে বলল, চল আজকে কলেজ পাকি দিয়ে কোথাও ঘুরে আসা যাক, এখন পেটমোটা স্যারে ক্লাসে বেডার ক্লাস করতে একদম ভালো লাগে না। সাইফা আর তিহাও সায় জানিয়ে বলল, হ্যাঁ চল, এই পেটমোটার ক্লাস করতে একটুও ভালো লাগে না। তবে রোদ রাজি না। রৌদ্র যদি জানে বকা দিবে, এমনিতেই ছোট থেকে দেখে আসছে রৌদ্র রোদকে নিয়ে বেশি সিরিয়াস, কোথাও একা যেতে দেয় না, যেখানেই যাবে সে নিজে নিয়ে যাবে। তবে রোদের না বেশিক্ষণ টিকলো না, শেষমেশ রাজি হয়ে সব কয়টা সবার আড়ালে পিছনের দরজা দিয়ে বের হলো। বের তো হলো, কিন্তু এখন কলেজের গেট পার হবে কেমনে? গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে। আদ্র অসিফ রুমে চেয়ারে বসে আছে, বুক কাঁপছে, ওর হার্টবিট ফাস্ট চলছে। একজনকে পাঠিয়েছে সে কখন মেয়েটাকে ডেকে আনতে, কিন্তু মেয়েটা থাক দূরে, সেও আসছে না। আদ্র মোবাইলের ওয়ালপেপারে দেওয়া ছোট আহির হাসি দেওয়া পিকটার দিকে কিছুক্ষণ চেয়ে দীর্ঘ শ্বাস ফেলে বিড়বিড় করে বলল, তোর কথা ভাবলেই আমার বুকটা ক্ষতবিক্ষত হয়ে যায়। আমার কথা কি তোর একবারও মনে পড়ে না, অবুঝ পাখি? এরই মধ্যে কেউ বলে উঠল, আসতে পারি? আদ্র আসার অনুমতি দিতেই লোক এসে জানায় মেয়েটা আর ওর বন্ধুরা কেউই ক্লাসে নেই, এমনকি ওদের ব্যাগও নেই। আদ্রের আর বুঝতে বাকি নাই এরা কলেজ পাকি দিয়েছে। চার শয়তান বুদ্ধি খাটাচ্ছে কিভাবে বের হবে। হঠাৎ রোদের চোখ যায় দেয়ালের সাথে একটা চিকন গাছ আছে, এটা ধরে দেয়াল টপকে যেতে পারবে। পেয়ে গেছি রাস্তা, আয় আমার সাথে।
রোদের কথায় সবার মুখ খুশিতে ঝকঝক করে উঠল, দেরি না করে সবগুলা একে একে ছুটল রোদের পিছে। এই দিকে আদ্র 1 সেকেন্ডও দেরি না করে বাইরে ছুটল। এই মেয়ের পরিচয় তাকে জানতে হবে, বেশি দূর যেতে পারিনি ওরা, এটা সিউর। একে একে দেয়াল টপকে নামছে। এখন যেহেতু দুপুর, তাই রাস্তাঘাটে তেমন মানুষ নেই, আর ক্লাস টাইম থাকায় কোনো ছাত্রছাত্রী বা টিচারও বাইরে নেই, তাই তো এই চার বিচ্ছুর পাগলা কারবার কেউ দেখতে পারছে না। সবাই এপাশে চলে এসেছে, এবার রোদের পালা। দেয়ালের উপর দাঁড়িয়ে যেই না এপাশে লাফ দিতে যাবে, এমন সময় আদ্র গেট দিয়ে বের হয়ে বাম পাশে তাকাতেই তার চক্ষু কপালে উঠে গেল। সে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগল। সে যাওয়ার আগেই রোদ লাফ দিয়ে নেমে গেল। যেই না চারজন দৌড় দিতে লাগবে, অমনি পিছন থেকে কারো গম্ভীর কণ্ঠে শুনে পা থেমে যায় সবার। তোমরা এখন পড়ালেখা বাদ দিয়ে এইসব করছো, তাহলে ভবিষ্যতে কি করবে? সবাই পিছন ফিরতেই আদ্রকে দেখে শুকনো ডোব গিলে, তবে রোদের মুখ থেমে নেই। সে বিড়বিড় করে বলে উঠল, ভবিষ্যতে যেহেতু বিয়েই করব, প্যারা নেই চিল। আকাশের রং নীল, বিয়ের পর মার্কেট করমু আমি, জামাই দিবে বিল, বিল যদি না দেয় জামাই খাবে কিল। এতটাই বিড়বিড় করে কথাটা বলেছে যে উপস্থিত সবাই শুনতে পেয়েছে। আদ্র তো ভ্রু কুঁচকে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ কাশতে শুরু করল। কাশির শব্দে রোদ আদ্রের দিকে তাকালো, যে এখন তার দিকে চেয়ে কাশতে কাশতে মরে যাচ্ছে। রোদ বাকিদের দিকে তাকালো, যারা এখন খেয়ে ফেলার দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। রোদের আর বুঝতে বাকি নেই, তার কথা সবাই শুনেছে, এমনকি আদ্রও। আদ্র কোনোরকমে কাশি থামিয়ে রোদের দিকে চেয়ে বলল, তুমি এক্ষুনি অফিস রুমে আসো ফাস্ট। এই বলে সে গড়গড় করে হেঁটে চলে গেল, আর পিছনে ফেলে গেল চারটা ভীতু মুখ। রোদ রে স্যার তোকে কেন অফিসে যেতে বলেছে, নাকি বাড়িতে কল দিবে? কল দিলে আম্মু আমার পিঠটা রাখবে না, আলুর ভর্তা করে ফেলবে। সাইফার কথায় রোদ বিরক্তি কণ্ঠে বলল, তোকে একা খালি আলু ভর্তা করবে? আমাকে কি ফুল ভেবে সাজিয়ে রাখবে? ফাজিল মেয়ে, আমার হিটলার মায়ের খুন্তির বাড়ি গুলা কি তুই খাবি? রোদের কথায় সাইফা চুপসে যায়। তোদের তো তাও বাড়িতে রাখবে, আমাকে আর তিহানকে নিশ্চয়ই বাড়ি থেকে বেরি করে দিবে। তিহার কথা সাইফা ফুঁসে উঠল, তোর অকর্মার দেখি ভাইটাকে বাড়িতে রেখে কি করবে? শুধু শুধু চাল নষ্ট হবে, এর জন্য এই বিপদে পড়লাম না তো ও এই বুদ্ধি দিত না তো আমরা ক্লাস থেকে বের হতাম। এতক্ষণ চুপচাপ থাকা তিহান সাইফার কথায় ওর মাথায় গাঁটটা দিয়ে বলল, এই শাকচুন্নি, তোকে আমি একবারও আসতে বলেছি? নাচতে নাচতে বিনা দাওয়াতে আমাদের পিছে পিছে এসেছিস কেন? আবার ন্যাকা ডং দেখাস? তিহা রোদকে ইশারা দিয়ে বুঝালো, এই দুটাকে থামাতে না হলে দেখা যাবে এখানে ছোটখাটো যুদ্ধ হয়ে যাবে। চুপ থাক একটা, আর একবার কথা বলবি খবর আছে। বকবক না করে উপায় বের কর, কিভাবে এই বিপদ থেকে বাঁচা যায়। রোদের কথায় তিহান মেয়েদের মতো করে সাইফাকে ভেঙচি কাটল, তা দেখে সাইফাও একই কাজ করল। বেশ কিছুক্ষণ ভাবির পর রোদ, আইডিয়া, বলে চেঁচিয়ে উঠল। সবাই ওর দিকে তাকালো। তিহা বলল, কি তাড়াতাড়ি বল। রোদ ভাব নিয়ে হাঁটতে হাঁটতে বলল, চুপচাপ দেখতে থাক কিভাবে সব এক চুটকিতে ঠিক করে দিই। তোরা এখানে থাক, আমি আসছি। কেউ আর কিছু বলতে পারল না। রোদ চলে গেল। অনেকক্ষণ ধরে আদ্র রোদের জন্য অপেক্ষা করছে, অথচ এই মেয়ের আসার নাম গন্ধও নেই। এই দিকে আদ্রের যেন ধৈর্যই কুলোচ্ছে না। এতটা অধৈর্য সে কবে হলো? এই প্রশ্নটা মনে গুরুপাক খেতেই আদ্র বিড়বিড় করে বলল, প্রসঙ্গ যদি হয় আমার বারবিডলকে নিয়ে, তাহলে বরাবরই আমি ধৈর্যহীন ব্যক্তি। আদ্রের বিড়বিড়ানির মধ্যেই রোদের কণ্ঠে ভেসে এলো, মে আই কাম ইন স্যার? আদ্র শান্ত হয়ে বসে বলল, ইয়েস কাম ইন। অনুমতি পেয়ে রোদে আস্তে আস্তে ভিতরে ঢুকলো। আদ্র ছাড়া কেউ নেই এখানে। আর রোদ গিয়ে আদ্রের সামনে দাঁড়ালো। আদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে রোদের উপর নিচ পরোক্ষ করছে। আদ্রের এমন চাহনিতে রোদ অস্তিত্বে পড়ে গেল। আমতা আমতা করে বলল, স্যার আপনি আমাকে ডেকেছিলেন? আদ্রের দৃষ্টিতে এক চুলও নড়চড় হয় নাই, সেভাবেই বলল, হুম তোমার নাম কি? রোদ। রোদ নামটা কেমন জানি শোনালো আদ্রের কাছে। নামটা শোনা মাত্রই ওর দৃষ্টি স্থির হলো রোদের চোখে দিক। পুরা নাম কি? এর আগে পিছে কি আর নাম নেই? জি স্যার আছে, পুরা নাম অনিয়া খান। রোদেলা সবাই ছোট করে রোদ ডাকে। রোদের কথাটা যেন আদ্রের বিশ্বাস হয় নাই। সে আবার বলল, সত্যি এই নাম? জি স্যার। আপনার সাথে মিথ্যা কেন বলতে যাব? আপনার বিশ্বাস না হলে আমার ভর্তির সব কাগজ পে দেখুন। আদ্র কিছু বলল না, কারণ সে আরও আগেই সব চেক করেছে। সবখানে অনিয়া খান রোদেলাই ছিল, তবে সে মনে করেছে অন্য কারো এগুলো। এরই মধ্যে রোদ আশপাশে চেয়ে ঝুঁকে ফিসফিস করে বলল, স্যার আমরা যে কলেজ ফাঁকি দিতে চেয়েছিলাম, এটা কাউকে বলবেন না প্লিজ। প্রয়োজনে আমি আপনাকে 500 টাকা ঘুষ দিব, ওই টাকা দিয়ে কিছু খেয়ে মুখটা বন্ধ রাইখেন। রোদ এত কাছে আসায় আদ্রের কেমন যেন একটা ফিল হচ্ছে, যেমনটা তার ছোট ফুলের কাছে গেলে হতো। তবে রোদের কথায় আদ্র ভ্রু কুঁচকে আসে। চোরের মায়ের বড় গলা, এই কথাটা তোমার সাথে বেশ মানিয়েছে। চুরি করতে গিয়ে ধরা খেয়ে ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে চাচ্ছ?
আমাকে কি তোমার ঘুষখোর মনে হয়, নাকি ফকির মনে হয়? আদ্রের কথায় রোদ থতমত খেয়ে যায়। আসলেই ওর কি মাথা গেছে, কাকে কি বলছে ও? এটা কি দারোয়ান চাচা নাকি ঘুষ দিলেই কাজ হয়ে যাবে? নিজেকে সামলে আমতা আমতা করে বলল, ইয়ে মানে স্যার, তা কেন হবে? আসলে ভয় হচ্ছিল আপনি যদি কাউকে বলে দেন তাহলে বাড়িতে জানতে পারলে ভাইয়া আর আম্মু বকা দিবে। এতই যখন ভয় পাও তাহলে কলেজ ফাঁকি দিতে চেয়েছিলে কেন? কি বলেন যে স্যার, আপনি আমাদের চারপাশে সারাক্ষণ শয়তান ঘুরে, এটা তো আপনি জানেন স্যার। সত্যি বলছি, এই কাজ বিবেক দিয়ে করিনি, আবেগে পড়ে করেছি, আর সব দোষ শয়তানের। সে আমাকে ভুলিয়ে বালিয়ে আবেগে ফেলেছে, তাই তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেকে কাজ করেনি। বিবেকে কাজ করলে এমন কাজ কি আমার মতো কিউট একটা মেয়ে করতে পারে? আদ্র অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, দোষ করেছে তো করেছে, আবার তাকে এত ইমোশনাল কথা শোনাচ্ছে। আর যাই হোক, এই বাচাল মেয়ে ওর বারবিডল হতেই পারে না। তার বারবিডল কত শান্ত ভদ্র, অন্তত এই মেয়ে মতন বকবক করবে না। আচ্ছা বলবো না, তবে নেক্সট টাইম যদি সবকিছু দেখেছি বা শুনেছি তাহলে আমি নিজ দায়িত্বে তোমাদের বাসায় কল করে জানাবো। এবার তুমি আসতে পারো। রোদ খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ স্যার, আর এমন হবে না, আজ আসি, আসসালামু আলাইকুম। এই বলে হাঁটা দিল। যেই না বের হতে যাবে তখনই আদ্রে ডাকে থেমে যায়। দাঁড়াও। রোদ পিছনে ফিরে তাকাতেই আদ্র একটু সংকোচ নিয়ে বলল, তুমি কি সব সময় মাস্ক পরে থাকো? জি স্যার। আচ্ছা, আসতে পারো এবার তুমি। রোদ চলে গেল। রোদ বের হয়ে আসতেই কেউ একজন ওর উপর হুমড়ি খেয়ে পড়ল। রোদ সহ দুজনই মাঠের ঘাসের উপর পড়ল। কোন আবালের বাচ্চারে চোখে দেখছ না? আহ মাগো, কোমরটা আমার গেল ভেঙ্গে। রোদের কথায় শ্রেয়া চেঁচিয়ে বলল, সারপ্রাইজ। পরিচিত কণ্ঠ কানে আসতেই তোরাক করে চোখ খুলল রোদ। শ্রেয়া ওর মুখের উপর ঝুঁকে আছে হাসি মুখে। আচ্ছা, সে কি স্বপ্ন দেখছে? শ্রেয়া এখানে কিভাবে আসবে? ওর বাড়ি তো চট্টগ্রাম। 2 বছর আগে অনলাইনে ওদের পরিচয় হয়, সেই থেকে বন্ধুত্ব, দুজন একই ক্লাসে, তবে সামনাসামনি দেখা হয়নি কখনো। রোদের ভাবনার মাঝেই শ্রেষা রোদকে টেনে তুলল। আহাম্মক, রোদ বলে উঠল, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্নে তুই আমাকে কিভাবে টেনে তুলেছিস? রোদের কথায় শ্রেয়া মুচকি হেসে রোদের হাতে চিমটি দিল। আহ, এত জোড়া কেউ চিমটি দেয়? এবার বল, স্বপ্ন না বাস্তব? হুম। তুই সত্যি এখানে? কিন্তু কিভাবে? আব্বু এখানে বিজনেস খুলেছে, তাই সহ পরিবার এখন এখানে থাকবো। আমি এখানেই ভর্তি হয়েছি, তোকে না বলে সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো? রোদ খুশি হয়ে জড়িয়ে ধরল। আমি সত্যি সারপ্রাইজ হয়েছি রে, সেই সাথে অনেক খুশি। আর এই দিকে তিহা, সাইফা, তিহান এতক্ষণ হা করে এই সব দেখছিল, তবে এবার শ্রেয়াকে ওরা চিনল। রোদ সব সময় ওর কথা বলে। চোখ বন্ধ করলেই সেই বাদামি চোখ জোড়া তাকে এলোমেলো করে তুলছে বারবার। চোখ মেলে বুকের সাথে লেপ্টে থাকা আহির ওড়নাটার স্মেল নিল। ওড়নাটা বুকে রেখে ঘুমালে মনে হয় যেন তার ছোট ফুলটা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। ওড়না টাইট ঠোঁট চুইয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষে মুনাজাত ধরে। এই পর্যায়ে আদ্রের গলা ভেঙ্গে আসে, ভাঙ্গা সরে বলে উঠল, ইয়া আল্লাহ, আমি তাহাজ্জুদের মুনাজাতে আমার ছোট ফুলকে ভিক্ষা চাচ্ছি, ওরে আমার কাছে ফিরিয়ে দাও, তোমার বান্দাকে ফিরিয়ে দিও না মাবুদ, সে যে বড্ড অসহায় তার ছোট ফুলকে ছাড়া। আদ্রের চোখ ভেয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। আদ্র আরও সময় নিয়ে আল্লাহর দরবারে তার বারবিডলকে চাইল। তারপর উঠে খাটে শুয়ে আবারও ওড়নাটা বুকে জড়িয়ে নিল। এভাবে জড়িয়ে না ধরে ঘুমালে তার ঘুমই আসে না, ঘুমের ঘোরেও সে ওড়নাটার স্মেল নেয়। আদ্রের একটা কথা মনে পড়ে গেল। অতীত। আহিকে সে যখন প্রথম নেওয়াজ বাড়িতে দেখেছে, তারপর তার মাকে বলেছিল এই কিউট বারবিডলটাকে তার রুমে সাজিয়ে রাখবে। এই বলে সে আহিকে কোলে নিয়ে ওর রুমে এনে খাটে বসায়। ছোট আহি অচেনা মানুষ, অচেনা জায়গা দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। আদ্র গিয়েছিল ফ্রেশ হতে ওয়াশরুমে। আহির কান্না শুনে ভেবেছিল খাট থেকে পড়ে গেছে, কিভাবে বের হয়ে আসছে ওয়াশরুম থেকে সে জানে। আহি তো কেঁদেই চলছে। ছোট আহির কান্নায় আদ্রের ভিতর মোচড় দিয়ে ওঠে। দুহাতে আহিকে কোলে তুলে কান্না থামানোর জন্য আদুরে কণ্ঠে বলতে লাগল, কি হয়েছে বারবিডল, কান্না করছিস কেন? ভয় পেয়েছিস? আমি আছি তো সোনা, কিছু হবে না, কান্না থামা প্লিজ, আমার কষ্ট হচ্ছে তোর কান্না দেখে। আমার জান, আমার সোনা, প্লিজ কান্না করে না, তোর কান্না আমাকে শেষ করে দিচ্ছে পাখি। আদ্রের কণ্ঠ এতটাই আদুরে ছিল, ছোট্ট আহি কান্না থামিয়ে ফ্যালফ্যাল চোখে আদ্রের মুখের দিকে চেয়ে থাকে। আহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্র মুচকি হেসে বলল, এভাবে কি দেখছিস বারবিডল? আমি তো তোরই, তুই যখন বড় হবি তখন সবকিছু জানতে পারবি। এই আমিটা তোকে দেখেই কতটা পাগল হয়ে গেছি, তো মায় পড়ে মায় কয়েক মিনিটেই এক পিচ্ছি মেয়ে আমাকে এলোমেলো করে দিয়েছে। তুই বড় হলে এসব শুনে নিশ্চয়ই হাসবি, আমার মতো এক দামড়া ছেলে তোর মতো পিচ্ছির প্রেমে পড়েছে। কিন্তু কিছু করার নেই, তোকে এতটা মায়াবী আর কিউট কে হতে বলেছে?
ছোট্ট আহি কি বুঝল কে জানে, সে হেসে উঠল। ওর হাসি দেখে আদ্রের হাসি দীর্ঘ হয়। সে এবার আবদারের সুরে বলে উঠল, আমি কিন্তু বউ পাগলা হব। তোকে খুব জ্বালাবো, তুই বিরক্ত হলেও কিছু করার নেই। পাগল বানিয়েছিস তুই, এই পাগলাটাকে সামলাবিও তুই। আমি হব তোর বউ পাগলা জামাই, আর তুই হবি আমার আহ্লাদি পুতুল বউ। আদ্রের কথায় ছোট্ট আহি কি বুঝল কে জানে, এবার খিলখিল করে হেসে উঠল। আদ্র সারা রুম হেঁটে হেঁটে ওকে গল্প শোনালো, কত শত কথা বলল। এক পর্যায়ে আহি ঘুমিয়ে যায়। আদ্র ওকে বিছানায় শুইয়ে দিতে চাইলে পারে না, কারণ আহি শক্ত করে ওর গলা জড়িয়ে রেখেছে। উপায় না পেয়ে শেষে আদ্র আহিকে নিয়ে শুয়ে পড়ে। আহি ঘুমের ঘোরে আদ্রকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। এতে আদ্রের এক অন্যরকম ভালো লাগা কাজ করে। আহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, প্রথম দেখায় তোকে বউয়ের নজরে দেখেছি। তোকে দেখার পরপরই মনে মনে বউ বলে ডেকেছি। আমি তোকে হালাল ভাবেই চাই, কারণ তুই যে পবিত্র এক ফুল। এভাবেও ছুব না, খুব তাড়াতাড়ি হালাল করে নিব, তোকে হালাল ভাবেই স্পর্শ করব। বর্তমান আগের কথাগুলো ভেবে আদ্র ওড়নাটাকে ভালো করে বুকের সাথে জড়িয়ে নিয়ে বিড়বিড় করে বলল, প্রথম যেদিন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলিস আমার বুকে, সেদিনের সেই অনুভূতি আমি আজও ভুলতে পারিনি। সেই দিনের পর বুকটা তোর শূন্যতায় শূন্য ছিল, তাই তো প্রতিদিন এভাবে তোর ওড়না জড়িয়ে এতগুলা বছর পার করে এসেছি। একটা আশায় থাকতাম, অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। আমিও সেই মিষ্টির জন্য অপেক্ষা করছিলাম, শত শত অপেক্ষার ফল হিসেবে তোকে হালাল ভাবে সারা জীবনের জন্য আমার বুকে পাওয়া। কিন্তু তুই তো আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেলি। আজকেও অনেক যুদ্ধের পর রোদকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়েছে রাইসা বেগম। নাস্তা শেষে রৌদ্র ওদের নিয়ে বেরিয়ে পড়ে ওদেরকে কলেজে নামিয়ে দিয়ে নিজের অফিসে যাবে। গাড়ির ভিতর রোদ আর সাইফার বকবকানি শুনতে শুনতে রৌদ্রের মাথা ব্যথা উঠে যায়, তবুও কিছু বলেনি, হাসি মুখে ওদের ফাউ কথাগুলা শুনেছে। রৌদ্র বরাবরই বোনেদের বেলায় ধৈর্যশীল, বিশেষ করে রোদের ব্যাপারে রোদ অনেক বেশি দুষ্টামি করে, নিজের খেয়াল একদমই রাখতে জানে না। আর রৌদ্র তার কাছে তো মনে হয় তার বোন সাধ্য জন্ম নেওয়া বাচ্চা, নিজের হাতে খেতে পারবে না, তাই রৌদ্র সব সময় নিজ হাতে বোনকে খাইয়ে দেয়। এমনকি দুপুর বেলা অফিসের সব কাজ পেলে ছুটে আসে বোনকে দুপুরের খাবার খাওয়াতে। রৌদ্র খাইয়ে না দেওয়া উপদি খায় না। কথায় আছে না, নারী অতি যত্নে বাচ্চা হয়ে যায়, বাচ্চাদের মতো বাচ্চামি করে নারী, তার সামনেই বাচ্চামি করে যে নারীর বাচ্চামি সহ্য করে। রোদের খেয়েও তাই হয়েছে, ভাইয়ের অতি আদরে দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে, তবে তার সকল বাচ্চামি শুধু তার ভাইয়ের সামনেই। ওইয়ে তার ভাই, একমায় মানুষ যে তার সফল বাচ্চামি হাসি মুখে সহ্য করে নেয়। রোদ হচ্ছে রৌদ্রের প্রাণ, বোনকে রাতে এক নজর না দেখে ঘুমালে তার ঘুমই আসে না। প্রতি রাতে রোদ ঘুমিয়ে যাওয়ার পর রৌদ্র বোনের রুমে এসে বোনকে ঠিক করে কাঁথা গায়ে দিয়ে শুইয়ে দিয়ে যায়। একটা দিনের জন্য রোদকে কোথাও বেড়াতে যেতে দেয় না। রোদ আর সাইফাকে গেটের সামনে নামিয়ে দিয়ে রৌদ্র চলে যায়। যাওয়ার আগে বোনদের বারবার বলে যায় সাবধানে থাকতে, গেটের বাইরে না যেতে। ওরাও বাধ্য মেয়ের মতো সায় জানায়। গেট দিয়ে ঢুকতেই দুজনের ভ্রু কুঁচকে আসে। গেটের পাশের অনেকগুলা মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে, কেউ কেউ আবার ফিসফিস করে একে অন্যের কানে কি যেন বলছে। এখানে কি হচ্ছে রে রোদু? সাইফার কথায় রোদুও না দিয়ে বলল, সাইফুরে আমরা মনে হয় কিছু মিস করে ফেলেছি, তাড়াতাড়ি ভিতরে চল, শ্রেয়াদের খুঁজে বের করে জিজ্ঞেস করি। দুজনে দ্রুত পা চালিয়েও ভিতরে গেল। কিছুটা দূরেই শ্রেয়ারা দাঁড়িয়ে আছে। শ্রেয়ার সাথে বাকি সবারও বেশ ভালো বন্ধুত্ব হয়েছে অল্প সময়ে। মেয়েটা অনেক মিশুক, এত অল্প সময়ে সবার কতটা প্রিয় হয়ে গেছে। রোদ ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তোরা এখানে কি করছিস? আর ওইখানে সবাই এমন ভিড় করে লাইনে ধরে দাঁড়িয়ে কি করছে? কিছু কি হচ্ছে? রোদের কথায় ওরা তিনজন ইশারা দিয়ে দেখালো গেটের দিকে। রোদ আর সাইফাও তাকালো। গেট দিয়ে আদ্র ঢুকছে আর বাকি সব মেয়ে তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আদ্রকে আজকে অন্য রকম সুন্দর লাগছে, আজকে ফর্মাল ড্রেসআপ ছেড়ে নর্মাল ড্রেসআপে এসেছে। কপি কালারের শার্ট, সাদা প্যান্ট, শার্টের উপরে দুইটা বোতাম খোলা, গলার চিকন চেইনটা রোদে ঝকঝক করছে, হাতাকনুই পর্যন্ত গুটানো, চোখে রোদ চশমা, হাতে কপি রঙা ছামড়ার ঘড়ি। সব মিলিয়ে তাকে অসম্ভব সুন্দর লাগছে। এক কথায় মেয়েদের পাগল করার মতো সুন্দর। রোদ মনে মনে বলল, উফ, পুরাই চকলেট বয়। পরপরই নিজেই থতমত খেয়ে যায়, কি সব বলছে সে। ওর ভাবনার মাঝেই তিহা বলে উঠল, স্যার কিন্তু মারাত্মক সুন্দর, উফ, আমি তো ক্রাশ খেয়ে গেছি, আর আমাকে তোরা ধর। তিহার সাথে শ্রেয়া আর সাইফাও তাল মিলিয়ে বলল, সেম, আমিও রে বইন। ওদের কথায় রোদ মুখ ভেঙিয়ে বলল, জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে বইন, বেডার গার্লফ্রেন্ড আছে। রোদের কথায় শ্রেয়া বলল, ফালতু কথা বলবি না, স্যার যে গম্ভীর মানুষ, তোর মনে হয় কেউ উনার সাথে প্রেম করবে? শ্রেয়ার কথায় রোদ আগের ন্যায় বলল, বলদের দল, তোদের কি মনে হয় এত সুন্দর একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে না? এটা হতে পারে? এই যুগে সিঙ্গেল ছেলে আছে?
আর কি বলেছিস গম্ভীর দেখে কেউ প্রেমে করবে না তাহলে গেটের সামনে এগুলা কি মাছির মতো উনার পিছে বনবন করছে। রোদের কথা ফেলে দেওয়ার মতো না তিনজনেরই একটু মন খারাপ হয়ে যায়। মেয়েগুলার এসব দেখে রোদের হাসি পায় এমনি কি সে মুখ টিপে টিপে হাসছেও। রোদকে এভাবে হাসতে দেখে শ্রেয়া জিজ্ঞেস করল, পাগলের মতো হাসছিস কেন? হাসছি তার কারণ হচ্ছে মেয়েগুলার অবস্থা দেখেছিস যেন পার্লার খুলে বসেছে। যার জন্য এত আয়োজন সে তো ফিরেও চায় না নিজের মতো বকবক করে তারপর চলে যায়। রোদের কথা এবার শ্রেয়াসহ বাকিরাও হেসে উঠল। ওদের হাসি ঠাট্টার মধ্যেই আদ্র ক্লাসে ঢুকল। সবাই সালাম দিল আদ্র কারো দিকে না তাকিয়েই সালাম নিয়ে সবাইকে বসতে বলে। তারপর নিজের মতো করে লেকচার দিতে শুরু করে। লেকচার দিতে দিতে এক পর্যায়ে সামনে তাকাতেই রোদের সাথে চোখাচোখি হয়। রোদ আগে থেকেই আদ্রকে দেখছিল খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েরা এমন পাগল এই ছেলের জন্য কি আছে সেও দেখছিল তবে আদ্র যে হঠাৎ তাকাবে সেটা বুঝতে পারেনি। আর এইদিকে আদ্রের হার্টবিট ফাস্ট চলতে শুরু করে দিয়েছে এমনটা আদ্রের তখনই হতো যখন সে তার বারবিডলের কাছে থাকতো বা তার চোখের দিকে তাকাতো। কিন্তু আদ্র একটা জিনিস বুঝে পায় না এই মেয়ের চোখের দিকে তাকালেও তার এমন হয় কেন। রৌদ্র ফোনে কথা বলতে বলতে শপিং মলের ভিতর ঢুকছে। এমন সময় পিছন থেকে কেউ একজন তার উপর এসে ধাক্কা খায় এতে করে রৌদ্র পড়তে পড়তে মলের গ্লাসের দরজাটা ধরে নিজেকে বাঁচায় তবে ফোনটাকে পড়া থেকে বাঁচাতে পারল না। ফোনটা কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। সরি আমি আসলে ইচ্ছে করে আপনার উপর ধাক্কা খেয়ে পড়িনি। পিছন থেকে মেয়েলি মিষ্টি কণ্ঠের বাক্যটা শুনে রৌদ্র পিছন ফিরে তাকায়। কলেজ বা ভার্সিটির ড্রেস পরুয়া একটা মেয়ে যে এই মুহূর্তে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রৌদ্র মেয়েটাকে ভালো করে পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে বলল, আমার তো মনে হয় ইচ্ছে করে দিয়েছ। না না সত্যি আমি ইচ্ছে বলতে বলতে ইয়ানা মাথা তুলে সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষের দিকে তাকাতেই কথা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আর এই দিকে রৌদ্র ইয়ানাকে এভাবে হ্যাবলার তাকিয়ে থাকতে দেখে বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, থেমে গেলে কেন? আর এভাবে কি দেখছো? জীবনে ছেলে দেখো নাই নাকি? ইয়ানা থতমত খেয়ে যায় একটু অপমানবোধ করল। একটু চেয়ে এত থেকেছে এতে কি এমন হয়ে গেল যে এভাবে বলতে হবে? ছেলেরা তো মেয়ে দেখলে গায়ে পড়ে পড়ে কথা বলে আর এই লোক তো দেখি বিরক্ত হচ্ছে। সে কি ইচ্ছে করে এসে এই লোকের উপর পড়েছে? কিসের সাথে জানি উষ্ঠা খেয়ে এত পড়েছে? সত্যি আমি ইচ্ছে করে এসে পড়িনি কিসের সাথে জানি উষ্ঠা খেয়েছি তাই ভুলবশত আপনার উপর এসে পড়েছি। পড়ার জন্য আর মানুষ পাওনি আমার উপরই এসে পড়তে হবে তোমাকে? রৌদ্রের কথায় ইয়ানার এবার বিরক্ত লাগা শুরু করলো সে তো ইচ্ছে করে পড়েনি বলেছে ভুলে হয়ে গেছে। আর তার গায়ে কি ময়লা আবর্জনা লেগে আছে? এই লোক এমন করছে কেন? মাথা নিচু করে মিনমিন স্বরে বলল, আপনি সামনে ছিলেন তো এজন্য আপনার উপরই। রৌদ্র শুধু বিরক্ত স্বরে বলল, ডিসগাস্টিং। এই বলে সে সামনে হেঁটে গিয়ে মোবাইলটা তুলে নিল। মোবাইলে গ্লাসের অবস্থা খুবই খারাপ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ইয়ানার খারাপ লাগলো সে কিছু বলতে নিবে তার আগেই রৌদ্র বড় বড় পা ফেলে সেখান থেকে চলে যায়। প্রায় 40 মিনিটের উপরে রোদ আর সাইফা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রৌদ্রের জন্য অপেক্ষা করছে কিন্তু রৌদ্রের আসার নামগন্ধও নেই বিরক্ত হয়ে রোদ একটা রিকশা ডেকে উঠে গেল সাইফাও চুপচাপ উঠে বসল তার নিজেরও বিরক্ত লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে। এই দিকে রোদ রাগে গোজগোজ করছে বাড়িতে তার মা তো ভাববে সে ইচ্ছে করে দেরি করছে আসলে যে তার গুণধর ছেলেই আসতে লেট করছে সেটা দেখবে না সব দোষ তার উপরই পড়বে। এরই মধ্যে এসে পড়ল আরেক ঝামেলা জ্যাম। রোদের বিরক্তি আরও বাড়ল। বিরক্তি নিয়ে চুপচাপ বসে থাকলো 10 মিনিট যাওয়ার পরও যখন একটু লড়চড় হচ্ছে না। রাগে হিতি জ্ঞান হারিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই মামা ঠেলেঠুলে তাড়াতাড়ি যান। আবার ভাববেন না বাড়িতে আমার জামাই আছে। বাড়িতে আমার হিটলার মা খুন্তি হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি চলুন। আশেপাশে জ্যামে আটকে থাকা সবাই রোদের দিকে তাকিয়ে আছে। পাশ থেকে সাইফা চিমটি দিল রোদের হাতে রোদ বিরক্ত নিয়ে কিছু বলতে যাবে তার আগে দেখে আশপাশের মানুষজন কেমন করে তার দিকে তাকিয়ে আছে। এবার রোদের হুঁশ আসে সাথে বুঝেও গেছে তার কথাটা সবাই শুনে নিয়েছে সে একটু লজ্জা পেল এতে। এই দিকে রোদের অবস্থা দেখে সাইফা আর রিকশাওয়ালা মামা মুখ টিপে হাসছে। নিজের রুমে বসে একমনে ল্যাপটপে কাজ করছে আদ্র টানা 5 ঘন্টা এক জায়গায় বসে কাজ করে চলছে। আগামীকাল আদ্রে নিজস্ব অফিস আহিরা ইন্ডাস্ট্রি উদ্বোধন হবে। বেশ বড় করেই হবে। নতুন কোম্পানি অনেক কাজ সামলাতে হিমশিম খেলেও আদ্র বেশ ঠান্ডা মাথায় সব সামলে নিচ্ছে। আদ্র নিজের কোম্পানি তার ছোট্ট ফুলটার নাম দিয়েই খুলেছে। এতে অনেকে খুশি হয়েছে আবার অনেকে হয়নি এতে আদ্রের কোনো মাথা ব্যথা নেই। আরও কিছুক্ষণ কাজ করে ল্যাপটপের শাটার বন্ধ করে বড় করে একটা নিঃশ্বাস ফেলল। শত কাজে ব্যস্ত থাকলেও আদ্র তার বারবিডলের কথা ভাবতে ভুলে না। দেওয়ালে ঝুলানো ছোট্ট আহির ছবিটার দিকে চেয়ে বলে উঠল,
আমার অভিমানী পাখির অভিমান এতটাই তীব্র যে আমার অসীম ভালোবাসাও সেই অভিমানের কাছে হেরে গেল। সে অভিমান করে হারিয়ে গেল, আমার কথাটা একবারও ভাবল না। কথাটা বলা শেষে আদ্রের চোখ টলমল করে উঠে কণ্ঠ ধরে আসে, হঠাৎ সে ধরে আসা কণ্ঠে গেয়ে উঠল, আমার আগুনেরই ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনেরা দিন গুনে গুনে আর উধাও হয়ে যায়, যত পথের বাধা সবই তো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙিন। রাত সকাল 10:25 রৌদ্র চোরের মতো বাড়িতে ঢুকছে। ডুপ্লিকেট চাবি দ্বারা দরজা খুলেছে। দুহাত ভর্তি অনেকগুলা ব্যাগ। চোরের মতো ঢুকার কারণ হচ্ছে তার বোন। সে জানে তার বোন অভিমান করে বসে আছে। দুপুরে মলের ঝামেলার জন্য দেরি হয়ে গিয়েছিল, তাই ওদের নিতে যেতে পারেনি। তারপর একটু দূরে একটা মিটিং থাকায় সেখানে গিয়েছিল, সেখান থেকে আসতে এতটা দেরি হয়েছে। দুপুরে বাড়িতে ফোন করে খবর নিয়েছে রোদ আর সাইফা বাড়িতে এসেছে কিনা। রাইসা বেগম জানা এসেছে, তবে তার বোন রেগেমেগে ফায়ার হয়ে আছে, দুপুরে খাবারও খায় নাই, রুমে ঘেউ ধরে বসে আছে। একে একে সবাই ডেকেছে সাইফাও অনেক চেষ্টা করছে, তাতেও কোনো লাভ হয়নি। রৌদ্রেরও গলা দিয়ে খাবার নামবে না, সে জানে আদরের বোন না খেয়ে আছে, এটা জেনেও তার গলা দিয়ে কি আদৌ খাবার নামতো? কখনোও নামবে না, এত বছরেও নামেনি, আজ কিভাবে নামতো? তাই সেও আর খায়নি। ছোটবেলা থেকেই রোদ অল্পতেই অভিমান করে বসে থাকে, রাগ বেশি, তবে সে রাগ অভিমান সব নিজের মানুষগুলার সাথেই করে। বেশিরভাগই বাবা আর ভাইয়ের সাথে। ছোটবেলা থেকেই রোদের সামান্য একটু জ্বর হলেও নিতিয়ে যেত, মেয়েটা খুবই নাজুক স্বভাবের, আর রৌদ্র সে তো বোনের আশেপাশেও কাউকে আসতে দিত না। নিজেই সেবা যত্ন করে সুস্থ করে তুলত। সেবার রোদের ভীষণ জ্বর উঠে, জ্বরের কারণে বমি করে দুর্বল হয়ে আর চোখ মেলেছে না, কথাও বলতে পারছে না। বোনের অবস্থা দেখে 24 বছরের রৌদ্র বোনকে জড়িয়ে ধরে, সে কি কান্না পাগলামি। সেদিন বাড়ির সবাই দেখেছে বাইরে শক্তপোক্ত থাকা ছেলেটাকে এভাবে ভেঙে পড়তে। চুপি চুপি সিঁড়ি বেয়ে উপরে উঠছে রৌদ্র। নিজের রুমে যাওয়ার আগে বোনের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা বেরানো সামান্য পাক আছে। রৌদ্র সেই পাক দিয়ে উকি দিল, দেখল রোদ বিছানায় মন খারাপ করে বসে আছে আর বারবার দেওয়াল ঘড়িতে সময় দেখছে। বোনের এসব দেখে রৌদ্রের ঠোঁটে মুচকি হাসি দেখা গেল, সে ভালো করেই জানে তার বোন তার অপেক্ষায় বসে আছে। রৌদ্র শব্দহীন ভাবে রুমে ঢুকে রোদের মাথার পিছনে টোকা দিল। টোকা দেওয়ার পরও রোদ পিছনে তাকালো না, উল্টো মুখ ফুলিয়ে বসে থাকল। হঠাৎ রোদের মাথার উপর থেকে একের পর এক বিভিন্ন চকলেট পড়ছে। সহসাই রোদের মুখে হাসি ফুটে ওঠে। রৌদ্র চকলেট ফেলতে ফেলতে বোনের দিকে তাকালো, বোনের হাসি দেখে সেও হাসল। আমার বনুটা কি এখনো ভাইয়ের উপর রাগ করে আছে? রৌদ্রের কথায় রোদ মিচেমিচি রাগ দেখিয়ে গাল ফুলিয়ে বলল, আমি কারো বনু না, আর আমার কোনো ভাইও নেই, থাকলে আমাকে ভুলে যেতে পারত না। রৌদ্র বোনের সামনে বসে বোনকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, আমি কে তাহলে? আর তুই করো বনু না, তুই তো আমার পৃথিবী, আমার প্রাণ, আমি কি আমার প্রাণকে ভুলতে পারি? আমার সবটা জুড়েই তো তোর অবস্থান, আমার একমাই বনু পাখি। ভাইয়া সত্যি কাজে আটকে গেছিলাম। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। প্রমিস করছি আর এমন হবে না, সরি, এবারের মতো মাপ করে দে ভাইয়াকে প্লিজ। ভাইয়ের আদরে রোদ ভাইকে জড়িয়ে ধরে আহ্লাদি হয়ে বলল, বুঝেছি, আর যেন এমন না হয়, যাও, মাপ করে দিলাম। আমি জানি না খেয়ে আছো, যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। রৌদ্র মুচকি হেসে বোনের মাথায় চুমু দিয়ে বলল, ওকে মহারানী, আমি 5 মিনিটে আসছি, ভীষণ ক্ষুধা লেগেছে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তারপর খাটের উপর রাখা সব ব্যাগ বোনের হাতে দিল। ইশারা দিয়ে বুঝালো খুলে দেখতে। রোদ যত খুলছে তত অবাক হচ্ছে, সবগুলা ব্যাগ খুলে রোদের মাথায় হাত, 50 রকমের 50 বক্স চকলেট। রোদ অবাক কণ্ঠে বলল, এগুলা কি ভাইয়া? এতগুলা চকলেট কার জন্য? কার আবার? আমার বনুর জন্য। আমার বনু রাগ করেছে ভাই হয়ে, আমার তো এটা কর্তব্য তার রাগ ভাঙ্গানো। তাই বলে এতগুলো? বোনের কথায় রৌদ্র মুচকি হেসে বলল, এটা তো সামান্য, 10টা না 5টা না, একটা মাই বোন আমার, তার জন্য সব করতে পারি আমি। রোদের চোখে পানি টলমল করে, সে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। বোনকে ফুপাতে দেখে রৌদ্র ব্যস্ত হয়ে বলে, কি হয়েছে বনু, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? কোথাও ব্যথা পেয়েছিস? বল না ভাইকে। রোদ ফুপিয়ে ফুপিয়ে কান্নার্ত কণ্ঠে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। কথাটা কানে যাওয়া মাত্রই রৌদ্রদের মনটা প্রশান্তিতে ভয় উঠে, ঠোঁটেও হাসি ফুটে ওঠে। রোদের চোখ মুছে দিয়ে বলল, ভাইয়াও তোকে অনেক ভালোবাসি। হয়েছে হয়েছে, এবার দুজন খেতে আয়, সারাদিন 2 ভাই বোন না খেয়ে আছিস, তোদের নিয়ে আর পারি না, দুইটাই আমাকে জ্বালিয়ে মারিস। মায়ের কণ্ঠ পেয়ে 2 ভাই বোন পিছন ফিরে তাকালো। রাইসা বেগম ঘরে আসতে আসতে কথাটা বলেছে। এতক্ষণ 2 ভাই বোনের দুষ্ট মিষ্টি মুহূর্তগুলো দরজার আড়াল থেকে দেখেছে।
মনে মনে ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করল যেন সারা জীবন এভাবে থাকে ওরা। রাত বাজে একটা। আদ্র নিজের রুমের করবারটা গুছিয়ে রাখছে, এটাতে সব আদ্রের বিদেশ যাওয়ার আগের জিনিসপে জামা কাপড়। এত ব্যস্ততায় আসার পর এটা খুলে দেখা হয়নি, তাই ভাবল দরকারি জিনিসগুলা রেখে বাকিগুলা ফেলে দিবে, যে ভাবা সেই কাজ সব বের করতে শুরু করলো করবার থেকে। হঠাৎ একটা কাগজ নিচে আদ্রের পায়ের সামনে এসে পড়ে। আদ্র ভ্রু কুঁচকে চেয়ে থেকে সেটা হাতে নিয়ে খুলতেই তার ভ্রু শীতল হয়ে যায়। ছোট ছোট কাঁচা হাতে দুইটা পুতুল আঁকা, বড়টাতে লেখা এটা আমার আদ্র ভাই, আর পাশের পিচ্ছিটাতে লেখা এটা আমি ছোট ফুল। কাগজটা দেখে আদ্রের মুখে হাসি ফুটে ওঠে। এটা যে তার বারবিডলের কাজ এটা বুঝতে বাকি নেই। মেয়েটা সে চলে যাওয়ার পর তাকে এতটা মিস করবে ভাবতে পারেনি। আচ্ছা, মেয়েটার কি এখন তার কথা মনে পড়ে? এখনো মিস করে তার আদ্র ভাইকে? নাকি ভুলে গেছে? তাকে কি মেয়েটা একটুও ভালোবাসেনি? অবশ্যই বাসেনি, যদি বাসতো এভাবে হারিয়ে যেত না তাকে একা করে। দীর্ঘশ্বাস ফেলে কাগজটা আদ্র সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। আদ্রের আবার চোখ যায় করবাডে একজোড়া ছোট নূপুর পড়ে আছে। আদ্র সেটা হাতে নিল। এই নূপুর চিনতে সে কখনো ভুল করতে পারে না। এগুলো তার বারবিডলের, সে নিজে টাকা জমিয়ে কিনে এনে দিয়েছিল তার ছোট্ট পুতুলটাকে। স্কুল থেকে এসে আদ্র আহিকে পেত না। মেয়েটা এত দুষ্ট ছিল যে সারাবাড়ি দৌড়াদৌড়ি করে বেড়াতো। আহিকে স্কুল থেকে এসে না দেখলে আদ্রের রাগ লাগতো, তাই সে নূপুর জোড়া এনে আহির পায়ে পরিয়ে দিয়ে বলেছিল এগুলা যেন না খুলে। ছোট আহিও মাথা নেড়ে সায় জানায়। তারপর আদ্রের আহিকে খুঁজতে অসুবিধা হয়নি। আহি দৌড়াতো আর সেই দৌড়ানির ঝুমুর ঝুমুর আওয়াজ অনুসরণ করে সে খুঁজে নিত। কিন্তু মেয়েটার অভিমান যে এত বেশি হবে সেটা আদ্র কখনো ভাবতেও পারেনি। নূপুর গুলা পর্যন্ত রেখে চলে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠে ল্যাপটপ নিয়ে বসেছে আদ্র। অবশ্য খুব ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস আদ্রের আগে থেকেই আছে। তবে আজকে উঠতে একটু কষ্ট হয়ে গেছে, তার কারণ কালকে সারারাত আহির কথা ভাবতে ভাবতে কখন সে ভোর করে ফেলেছে টেরও পায়নি। 4টায় ঘুমিয়েছে, এখন 5টা বাজে। মায় 1 ঘন্টা ঘুমিয়েছে সে। মাথাটা খুব ধরেছে, 1 কাপ কফির খুব দরকার। কথাটা ভাবতেই আদ্রের রুমের দরজায় কেউ নক করল। এত সকালে কে আসতে পারে তার রুমে? আতিয়া নেওয়াজ কফি দিতে 6টায় আসবে, কারণ আদ্র 6টায় কফি খায়। এখন কে আসলো ভাবতে ভাবতে দরজা খুলল। দরজা খুলতেই ফিহার হাসিখুশি মুখটা দেখা গেল, হাতে কফির মগ। এত সকালে ফিহাকে এখানে দেখে ভ্রু কুঁচকে আসে আদ্রের। ফিহাকে কেন যেন সে সহ্যই করতে পারে না। ছোটবেলায় বোনের মতো একটু আধটু আদর করত, তবে অতটাও না, জাস্ট মেঝো চাচ্চুর মেয়ে হিসেবে। তবে দেশে আসার পর মেয়েটা কেমন গায়ে পড়ে পড়ে কথা বলতে চায়, পারে না কোলে উঠে বসতে। আর আদ্র যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আদ্র পিছে পিছে ঘুরে অতিরিক্ত সাজগোছ করে। আদ্র বুঝে পায় না এই মেয়ে বাড়িতে এত সাজে কেন। মনে হচ্ছে যেন বিয়ে খেতে এসেছে। আদ্রের এগুলা একদম পছন্দ না, বিশেষ করে গায়ে পড়া মেয়ে। তার মতে মেয়েরা হবে লজ্জাবতী। লজ্জাবতী গাছকে যেমন ছুঁয়ে দিলে মিয়ে যায়, সে রকমই কোনো মেয়ের দিকে কোনো ছেলে তাকলে নিজেকে মিয়ে আড়াল করে নিবে। আর এই মেয়ের ভিতর লজ্জা ও নেই। এত সকালে এখানে কি? গম্ভীর কণ্ঠে কথাটা বলে আদ্র। তার এই গম্ভীর কণ্ঠ শুনে ফিহা একটু ভড়কে যায়। ফিহা ভেবে পায় না আদ্র এমন গম্ভীর টাইপের কেন। ছেলেরা তো মেয়ে দেখলেই কথা বলার জন্য পাগল হয়ে যায়। বিশেষ করে সুন্দরী মেয়ে। ফিহা তো কম সুন্দর না, যথেষ্ট সুন্দরী। সে ভার্সিটির কত ছেলে যে তার পিছে লাইন ধরে আছে। আর সে কিনা এই গম্ভীর ছেলে পিছনে বেহায়ার মতো পড়ে আছে। অবশ্য গম্ভীর হলেও হ্যান্ডসাম তো কম না। বাড়িতে এমন বিরিয়ানি রেখে বাইরে পান্তা ভাতের দিকে কার নজর যায়? যারা বদল তাদের যায়। খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? কিছু জিজ্ঞেস করেছি? তোমার জন্য কফি নিয়ে এসেছি। নিচের দিকে চেয়ে মিনমিন করে বলল কথাটা ফিহা। তবে কথাটা যে আদ্রের একটুও পছন্দ হয়নি, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আদ্র আগের চেয়েও বেশি গম্ভীর কণ্ঠে বলল, আমি কি তোকে আমার জন্য কফি আনতে বলেছি? এবার ফিহা আমতা আমতা করতে থাকে। তা দেখে আদ্রের বিরক্তির মাত্রা বেড়ে যায়। এই মেয়েকে দেখলেই তার বিরক্ত লাগে। চাচাতো বোন না হলে এতদিনে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিত। যত সব অসহ্য আর উটকো ঝামেলা। আমতা আমতা না করে কি জন্য এসেছি সেখানে সেটা বল। আর বলে বিদায় হ, আমার কাজ আছে। তুমি তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কফি খাও, তাই ভাবলাম আজকে আমি বানিয়ে আনি। খেয়ে বলো কেমন হয়েছে। কফির কাপটা বাড়িয়ে দিয়ে মেকি হেসে কথাটা বলে ফিহা। এবার আদ্র বিরক্ত নিয়ে কিছুটা ধমকের মতো করেই বলল, চুপ, তোকে আমি বলেছি আমার জন্য সকাল সকাল কফি বানিয়ে আনতে? কফির খাওয়ার সময় হলে আম্মু নিজেই এনে দিবে, না হলে আমার হাত আছে, আমি নিজেই বানিয়ে নিতে পারবো। আমার কাজ আছে, আর একবারও বিরক্ত করবি না। এই বলে আদ্র মুখের উপর ঠাস করে দরজায় আটকে দেয়। আর ফিহা সে তো বন্ধ দরজার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে আছে।
রাগে অপমানে চোখ মুখ লাল হয়ে গেছে। এত অহংকার এই ছেলের, এই অহংকার কয়দিন থাকে সেও দেখবে। বন্ধ দরজার দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলল, মিস্টার ফাইজান নেওয়াজ আদ্র, তোমার আর আমার বংশ একই। তোমার যদি এত অহংকার থাকে তাহলে সেই অহংকার তুড়ি মেরে উঠিয়ে দেওয়ার রাস্তাও আমার জানা আছে। কয়দিন আর ওই রাস্তার মেয়ের জন্য শোক পালন করবে? একদিন না একদিন তো আমার কাছে আসতেই হবে তোমাকে। আমার রূপের আগুনে তোমাকে জ্বলতেই হবে। তুমি না জ্বলতে চাইলে প্রয়োজনে কেরাসিন দিয়ে জ্বালাবো, তবুও জ্বালাবো। ফিহার এই কথায় যেন বন্ধ দরজার সহ ভিতরের দেওয়াল গুলি হেসে বলে উঠল, বোকা নারী, তুমি হয়তো জানো না প্রকৃত পুরুষ কখনো নারীর সৌন্দর্য, কলঙ্ক, অতীত খুঁজে না। সৌন্দর্য আজ আছে কাল নাও থাকতে পারে। সৌন্দর্যের প্রেমে কাপড়শাই পরে প্রকৃত আর চড়িয়ে বান পুরুষ নারীর মায় পড়ে। সব মায়া সুখময় হয় না, কিছু কিছু মায়া ধ্বংস হয়। এটা নির্ভর করে তোমার উপর, তুমি ভুল মানুষের মায়া পড়েছ না সঠিক মানুষের। আর এই আদ্র নামক ব্যক্তিটি মায় পড়েছে ভয়ঙ্কর মায়। তার এই উন্মাদ্য ভালোবাসার সাক্ষী আমরা। সে ঠকবে না, উল্টো তুমি হেরে যাবে। সকাল 10টা আজকে খান বাড়িতে সবার একটা দাওয়াত আছে, তবে ব্যস্ততায় বড়রা কেউ যেতে পারছে না। শেষে সিদ্ধান্ত হলো রোদ, সাইফা যাবে। তবে সকাল হতে না হতেই সাইফা বেচারি অসুস্থ হয়ে পড়ে, তাই সে যাবে না। বাকি রইল তিনজন। একটু আগে সাইফ ফোন করে জানায় তার জরুরি কাজ পড়ে গেছে, যেতে পারবে না সে। কি আর করার, সবশেষে রৌদ্র আর রোদি যাবে বলে ঠিক করে। রৌদ্র রেডি হয়ে বোনের রুমে এসে নক করল, বনু তোর হয়েছে, তাড়াতাড়ি করো না, দেরি হয়ে যাচ্ছে। রোদ বের হয়ে আসলো, তার পরনে সাদা পাথরের কালো গাউন পরা, মাথায় মিসিং হিজাব, আজকে মাস্ক পরেনি সে, ঠোঁটে খয়েরি লিপস্টিক, চোখে গাঢ় কাজল দেওয়া, সেই সাথে টানা আইলেনা দেওয়া, বড় বড় পাপড়িতে মাস্কারা দেওয়া। ব্যাস আর কোনো সাজসজ্জা নেই, এতেই মেয়েটাকে হুড়পড়ি লাগছে। রৌদ্র বোনেকে কয়েক পলক দেখে মুচকি হেসে বলল, মাশাল্লাহ, আমার বনুটাকে একবারে পরীর মতো লাগছে। রোদ ভাইয়ের কথা মুচকি হেসে বলল, দেখতে হবে না বোনটা কার হুম। মাশাল্লাহ, আমার ভাইটাকেও নায়কের মতো লাগছে। বোনের কথায় রৌদ্র মুচকি হেসে বোনের মতো করেই বলল, দেখতে হবে না ভাইটা কার হুম। হয়েছে, নায়কের মতো লাগলেও তোমার জীবনে নায়কার বড্ড অভাব, এবার একটা নায়কা জোগাড় করে নাও তো। আমার নায়কা পায়কা লাগবে না গো, এবার আপনি চলেন, দেরি হয়ে যাচ্ছে। কথা না বাড়িয়ে রোদও হাঁটা দিল। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল দুজন। রৌদ্র ড্রাইভিং করছে আর পাশের সিটে রোদ বসে আছে। দুইজনেই ড্রেসআপ কালো। রৌদ্রের ফর্মাল ড্রেসআপ কালো স্যুট বুট আর সাদা শার্ট, ইন করে পরা, হাতে চেইন ঘড়ি, চোখে সানগ্লাস। আধা ঘন্টা ড্রাইভিং করে রৌদ্র গাড়ি থামালো একটা 15 তলা বিল্ডিংয়ের সামনে। গাড়ি থেকে নেমে রোদ আশপাশ দেখছে। রৌদ্র গাড়ি পার্কিং করে এসে রোদকে নিয়ে ভিতরে গেল। ভিতরে এসে তো রোদ অবাক, সবকিছু কি সুন্দর করে সাজানো, অনেক মানুষ। রৌদ্রের কল আসায় রোদকে এখানে দাঁড়াতে বলে সাইডে গেল কথা বলার জন্য। এখানে মানুষের জন্য কথা বলা যাচ্ছে না। রোদ কিছুক্ষণ দাঁড়িয়ে আশপাশে দেখতে লাগলো। রোদের ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। 7-5 না ভেবে পাশের কেবিনে ঢুকে পড়ল। মিনিট দুয়েক পর রোদ ওয়াশরুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে পিছনে ফিরতেই ভড়কে যায়। আদ্র কবিনের দরজা লাগিয়ে সেও পিছনে ফিরতে থমকে যায়। আদ্রের হার্ট ফাস্ট চলতে শুরু করে। হাত পা কাঁপছে। সে কি সত্যি দেখছে সব, নাকি সব তার কল্পনা? মুখ দিয়ে কথা বের হচ্ছে না, বহু কষ্ট থেমে থেমে বলল, বাবি ডল। তার কথা মাছিরাও শুনেনি। হঠাৎ আদ্র দ্রুত পায়ে হেঁটে রোদকে শক্ত করে জড়িয়ে ধরল। এতে করে রোদ ভড়কে যায়, আরও তার হাঁসফাঁস লাগছে। আদ্রের গায়ে থেকে আশা করা পারফিউমের ঘ্রাণে নেশা ধরছে। কিছু বলতে নিবে তার আগে তাকে অবাক করে দিয়ে আদ্র ফুপিয়ে কেঁদে উঠল। রোদ থমকে যায়। আদ্র কাঁদছে বাচ্চাদের মতো। আমার জান, আমার পাখি, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? আমি তোকে পাগলের মতো খুঁজেছি, কোথাও পাইনি। জানিস আমি ভালো নেই তোকে ছাড়া। তোর আদ্রের ভাইয়ের উপর তোর এত অভিমান, ছোট ফুল। আমি তোকে কথা দিচ্ছি, তোকে ছেড়ে আর কোথাও যাব না। ওরা কেউ ভালো না, ওরা তোকে আমার থেকে আলাদা করে দিল। আমি আর কারো কথা শুনবো না, কখনো তোকে ছেড়ে যাব না। প্রমিস। রোদের সবকিছু মাথায় উপর দিয়ে যাচ্ছে। তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এতটাই অবাক আদ্রের মতো গম্ভীর মানুষও যে এভাবে বাচ্চাদের মতো করে কাঁদতে পারে, নিজ চোখে না দেখলে রোদ বিশ্বাসই করত না। তাকে অবাক করে দিয়ে আদ্র রোদের সারামুখে চুমু খেতে লাগল। রোদের কপালে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আর হারিয়ে যাস না বারবিডল, তোকে ছাড়া একা থাকার শক্তি আমার আর নেই। আমি মরে যাব তোকে ছাড়া। প্লিজ আমার হয়ে থেকে যা, আমি সারা জীবন তোকে যত্নে আগলে রাখব। তার কণ্ঠে অসহায়ত্ব। এই দিকে রোদ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে এসব। লজ্জা লাগছে তার ভীষণ। আদ্র, তাকে চুমু খেয়েছ? আল্লাহ, মাটি পাক করে দাও। মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে লজ্জায়।